আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো রাজধানী সহ সারা দেশে চলছে পরিবহন ধর্মঘট, অচল জনজীবন। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা বিসিক শিল্পনগরী, ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম, দুর্ভোগে শিল্প উদ্যোক্তারা। নির্মাণের ১.৫ বছরেও কর্তৃপক্ষের কাছে হস্তান্তর না হয় অযত্ন অবহেলায় বগুড়ার ধুনটে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ, রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছে না কেউই। এবং নারীদের প্রতি পুরুষের নেতিবাচক মনোভাব পরিবর্তন প্রয়োজন বললেন ডক্টর মাহফুজুর রহমান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে টানা তৃতীয় দিনের মতো পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে জনজীবন। যাত্রীবাহী বাস ও ট্রাক সহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। রাজধানীতে অল্প কিছু সংখ্যক বিআরটিসি বাস চললেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। এর মারাত্মক প্রভাব পড়ছে বাজারের দ্রব্যমূল্যে। এদিকে বাস না পেয়ে গন্তব্যে পৌঁছাতে যাত্রীরা ছুটছেন ট্রেনের টিকিটের জন্য, তাই কমলাপুর রেল স্টেশনে রয়েছে যাত্রীদের অনেক ভিড়। দর্শক, এই মুহূর্তে রাজধানী কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। সজীব, স্টেশনে যাত্রী উপস্থিতি কেমন দেখছেন? স্বাভাবিকভাবেই যেহেতু দূরপাল্লার বাসগুলো বন্ধ রয়েছে এবং মানুষজন যাতায়াত করতে পারছে না, নগরের থেকে অন্য বিভিন্ন প্রান্তে কিংবা আসতে পারছে না, এ কারণে স্টেশনে অন্য যে কোনো সময়ের তুলনায় এখন প্রেশারটা বেশি পড়েছে। এই স্টেশনের মাধ্যমেই, অর্থাৎ রেল এর মাধ্যমেই মানুষ যেতে যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে এবং সেই কারণে চাপটা বেশি পড়েছে। অনেক মানুষই এখানে ভিড় করেছেন, যারা বিভিন্ন জায়গা থেকে, যারা সাধারণত ট্রেনে যাতায়াতও করেন না, এই মানুষগুলো অনেক বেশি ভিড় করছেন এখানে। আপনি দেখেছেন নিশ্চয়ই যে আজকে অন্যান্য জায়গায়, বিশেষ করে এই রেল স্টেশনে আসার আগ পর্যন্ত এই মানুষগুলোর ভোগান্তিটা অনেক বেশি চরমে, কেননা কোথাও কোনো ট্রান্সপোর্ট নেই। শুধুমাত্র বিআরটিসি এক দুটো মাঝে মাঝে দেখা যাচ্ছে, যেটাতে একেবারেই ঠাসাঠাসি করে মানুষগুলো উঠেছেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অনেক মানুষ ঢাকা ছাড়ছেন, যারা আবার ঢাকাতে ফিরছেন, যারা পরিবার পরিজন সবাইকে মিলেই আসছেন। এই মুহূর্তে আমরা একটা স্টেশনে একটা রেল একটা ট্রেন দেখছি, যেটা যাবে দিনাজপুর এবং সৈয়দপুর খানসামা ওই পাশটাতেই। কিন্তু বাস্তবতা হলো যে এই ট্রেনটাও একেবারে ঠাসাঠাসি অবস্থা। এই ট্রেনের ভিতরেও অতিরিক্ত যাত্রী উঠেছে অনেক বেশি এবং তারা বলছেন যে এই ট্রেনটা যত যাত্রী এখন আছে, এয়ারপোর্ট স্টেশনে গিয়ে আরও অনেক বেশি যাত্রী হবে, কেননা এই দুই স্টেশনেই সবচেয়ে বেশি চাপ ঢাকা শহরে। এবং মানুষ ভোগান্তির মধ্যে যেভাবে পড়ছেন, তাতে তাদের আকুতি যেন এই সমস্যাটার যে 3 দিন ধরেও এখনও পর্যন্ত এই সমস্যাটার সমাধান হলো না, তাতে তারা ক্ষোভ প্রকাশ করছেন। তাদের আপত্তি হলো যে এই একটা পরিবহন সংকট থাকলে সাধারণ মানুষের যে ভোগান্তি হয়, বিশেষ করে নগরের এই রোববারের দিনে কত ব্যস্ত থাকে মানুষ, অফিস আদালত এবং নানা রকমের কাজে ব্যস্ততা, সে জায়গায় যে সংকট তৈরি হয়েছে এবং দূরপাল্লার যাতায়াতেও যে সংকট তৈরি হয়েছে, সেই সংকটগুলো কাটিয়ে ওঠার জন্যে সরকারকেই বেশি ভূমিকা রাখার জন্যে এই বাস মালিকদের সাথে কথা বলার এবং আলোচনা করে একটা সমঝোতামূলক জায়গায় আসার এবং সমাধানের তাগিদ দিচ্ছেন। আপনাকে ধন্যবাদ। বাস ধর্মঘটের পাশাপাশি সারা দেশে লঞ্চ ধর্মঘট শুরু হওয়ার পর বরিশাল নদীবন্দর থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। একই অবস্থা পটুয়াখালীতেও। সেখানে নিয়মিত চলাচল করা 10টি দোতলার লঞ্চ বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন দক্ষিণ অঞ্চলের হাজারো যাত্রী। ভুক্তভোগীরা বলছেন, অনেকে আগাম টিকিট কেটে ঢাকায় যেতে না পেরে লঞ্চ ঘাটে এসে আবার ফিরে যেতে হয়েছে। বরিশালের লঞ্চ মালিকরা বলছেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের উপর নির্ভর করে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, ভাড়া না বাড়ানো পর্যন্ত ধর্মঘট চলবে। এদিকে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বরিশাল নদী বন্দরের কর্মকর্তারা।
বিআরটিএ ভাড়া পুনর্নির্ধারণ না করা পর্যন্ত সহনীয় থাকতে পরিবহন মালিক শ্রমিক সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি ও প্রতিবেশী দেশে জ্বালানি পাচার রোধে অনিচ্ছা সত্ত্বেও ডিজেল এবং কেরোসিনের মূল্য পুনর্নির্ধারণ করতে হয়েছে। এ বিষয়ে জনস্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে বলেও জানান তিনি। রাজধানীর সরকারি বাসায় ব্রিফিংয়ে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আবারও ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানান ওবায়দুল কাদের। অজুহাতে কেউ যেন অন্যায়ভাবে দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধি করতে না পারে সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সংস্থাসমূহ সহ সকলকে সতর্ক থাকতে হবে। সকলের সাথে আলাপ আলোচনা করে জনগণের উপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত রয়েছে। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কবলে পড়েছে সাতক্ষীরা বিসিক শিল্পনগরী। ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রতি বছর প্রায় 5 মাস জলাবদ্ধতা থাকায় ব্যাহত হচ্ছে শিল্পনগরীর সকল উৎপাদন কার্যক্রম। পাশাপাশি রাস্তাঘাট, পানি, বিদ্যুৎ, লাইট পোস্ট সংকট সহ নানা সমস্যা এখনকার নিত্যদিনের সঙ্গী। ফলে চরম দুর্ভোগে শিল্প উদ্যোক্তারা। সাতক্ষীরার প্রতিনিধি এম কামরুজ্জামানের তথ্য ও চিত্রে রিপোর্ট, নিয়াজ জামান সজীবের রিপোর্টে। 1987 সালে প্রতিষ্ঠার 34 বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি সাতক্ষীরার বিসিক শিল্পনগরীতে। শহরের বীরের পোতা এলাকায় 15 একর জমির উপর গড়ে ওঠা শিল্পনগরীটিতে 97টি প্লটে চিংড়ি পোনার হ্যাচারি, চিংড়ি প্রক্রিয়াজাতকরণ, দুগ্ধ শীতলীকরণ, বেকারি, পোল্ট্রি, ইনকিউবেটর সহ বিভিন্ন শিল্প কলকারখানা চালু রয়েছে। কিন্তু দীর্ঘদিনেও এখানে তৈরি হয়নি ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা। ফলে প্রতি বছর 4 থেকে 5 মাস জলাবদ্ধতায় পড়ে এ শিল্পনগরী। সংস্কারের অভাবে এখানকার প্রতিটি ইউনিটের রাস্তায় তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। একটু বৃষ্টি হলেই পানি জমে মিল কারখানার ভেতরেও। প্রতি বর্ষা মৌসুমে এখানে হাঁটু পানি হয়ে যায়। হাঁটু পানি হওয়ার কারণে আমাদের প্রত্যেকের কাজ অসুবিধা, এই নোংরা পানিতে কাজ করা আমাদের কষ্টকর। 2 খরচ থেকে পানির পয় নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা আমাদের ভালো পরিবেশ হবে। শিল্পনগরীর নেই সীমানা প্রাচীর ও পুলিশ ফাঁড়ি, রাতে বাতি জ্বলে না, ফলে বাড়ছে বখাটেদের উৎপাত ও চুরি। 4 সাইডের যে পাঁচিলটা না থাকার কারণে বখাটের ছেলেদের উৎপাতে এমনকি গাড়ির টায়ার খুলে নিয়ে যায়। বছরে 6 মাস হলো এখানে থাকে পানি, তাই এই 6 মাস যদি পানি থাকে শ্রমিকরা কাজ করবে কিভাবে? তবে এবার রাস্তা ও ড্রেনেজ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খুব দ্রুত বেতন নদীর খননের ব্যবস্থা নেয়, তাহলেই কেবল এই শিল্পনগরীতে জলবদ্ধতা নিরসন হবে এবং তখন শিল্প উদ্যোক্তাগণ তাদের ব্যবসা বাণিজ্য ভালোভাবে পরিচালিত করতে পারবে। তবে আশ্বাস নয়, বিসিক শিল্পনগরীর জলবদ্ধতা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। বগুড়ার ধুনটে অবহেলা আর অযত্নে পড়ে আছে মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে নির্মিত স্মৃতিসৌধ। নির্মাণের 1.5 বছর পরেও কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি। ফলে এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছে না কেউই। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। বগুড়া থেকে ইকবাল মোর্শেদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে বগুড়ার ধনুট উপজেলায় নির্মাণ করা হয় এই স্মৃতিসৌধ। গত বছরের জুলাই মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে 33 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। নির্মাণ সম্পূর্ণ হওয়ার প্রায় 1.5 বছর পার হলেও কর্তৃপক্ষের কাছে এই স্মৃতিসৌধটি হস্তান্তর না করায় এখন পর্যন্ত উদ্বোধন করা সম্ভব হয়নি। তাই অনেকটা অভিভাবকহীনভাবে পড়ে আছে এই স্মৃতিসৌধটি। ফলে যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে এই সৌধটি তা বাস্তবায়ন হচ্ছে না। 1971 সালে সেনাবাহিনী আক্রমণ করে, সেখানে তারা অনেক লোককে নির্মমভাবে খুন করে। সেখানে ছেলে মেয়ে, হিন্দু মুসলমান, শিশু সন্তান সহ তারা হত্যা করে। এরই মধ্যে চুরি হয়ে গেছে স্মৃতিসৌধের অনেক ইলেকট্রিক সরঞ্জাম। সন্ধ্যের টাইমে এখানে বেশিরভাগ যারা একটু নেশাগ্রস্ত হয় বা নেশা করে, একটু নিরিবিলি জায়গা থাকে, তখন এরা এটি এসে একটু কম বেশি আড্ডা হয়। এখানে অনেক সুইচ, আপনার আয়না, এগুলা টয়লেট, বাথরুমের কোনো কিছুই ঠিক নেই। এলাকার চেয়ারম্যান কেউ কোনো কিছুর বিরুদ্ধে পদক্ষেপগুলো নেয় না। উদ্বোধন না হওয়ায় ধনুট উপজেলা প্রকৌশলী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। কমপ্লেক্সটি
হ্যান্ডওভার না হওয়ার আগেই এখান থেকে কিছু জিনিসপত্র চুরি হয়ে গেছে বা কেউ নিয়ে গেছে। তো এই বিষয়ে আমি কারো কাছে খবর আগে পাই নাই, আপনাদের কাছে শুনলাম। আমি অবশ্যই এটা তদন্ত করে দেখব যদি, এবং ইঞ্জিনিয়ারের সঙ্গে আমি কথা বলবো, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কারা এই কাজ করেছে আমি আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ওইসবকে নির্দেশ দেব। মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে সরকারের এ ধরনের ভালো উদ্যোগ স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবে যেন বিফলে না যায়, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নারীদের প্রতি পুরুষের নেতিবাচক মনোভাব পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। কুমিল্লার ফান টাউন পার্কে বেস্ট বিউটি এক্সপার্ট প্রতিযোগিতার 5 দিনের ফ্রি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় নারীরা সর্বত্র তাদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন এবং দেশ এগিয়ে যাচ্ছে। শারমিন রিহার রিপোর্ট। বিউটিশিয়ানদের প্রতিভা বিকশিত করতে এটিএন বাংলার পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হল বেস্ট বিউটি এক্সপার্ট 2021 প্রতিযোগিতার 5 দিনব্যাপী ফ্রি প্রশিক্ষণ। এই প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা কর্মক্ষেত্রে অবদান রাখলেই এই আয়োজনের সফলতা আসবে বলে জানান হোয়াইট বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেস্ট বিউটি এক্সপার্টের সভাপতি তুর্য নাসির। এই ওয়ার্কশপটির মাধ্যমে, এই কম্পিটিশনটির মাধ্যমে কুমিল্লার প্রায় 300 মেয়ে ফ্রি আন্তর্জাতিক ওয়ার্কশপের সুযোগ পাচ্ছে। প্রত্যেকটা জেলা থেকে যখন আমাদের 3 জন করে আসবে, এদেরকে নিয়ে মূল প্রতিযোগিতা শুরু হবে। এদের মধ্য থেকেই বাংলাদেশের একজন সেরা বিউটিশিয়ান নির্বাচিত হবে। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, তরুণ সমাজের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সার্টিফিকেট বিবেচনায় ঋণ দেওয়ার ব্যবস্থা করলে দেশে বেকারত্ব কমবে। উদ্যোক্তা তৈরিতে বিত্তবানদের নিজ জায়গা থেকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্টে পাশ করার পর যদি কিছু একটা করতে চায়, তাহলে ব্যাংক অতি সহজে যেন তাদের এই সার্টিফিকেটটাকে কোলাটারাল গ্যারান্টি হিসাবে রেখে লোন দিলে আমার মনে হয় বাংলাদেশের প্রতিটি ছাত্র পাশ করার পর কিছু না কিছু করতে পারবে। বিজয়ী বিউটিশিয়ানদের কাজের সুযোগ দেওয়ার পাশাপাশি অনুষ্ঠান করার সুযোগ দেওয়ারও আশ্বাস দেন ডক্টর মাহফুজুর রহমান। বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে এই নারীদের জন্য। কিছুদিন আগে পাকিস্তানের একটি বিশিষ্ট সাংবাদিক সে একটি আর্টিকেল প্রকাশ করেছিল, আজকে বাংলাদেশের উন্নতির পিছনেই হচ্ছে নারীরা। এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোতাহার হাসান এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। শারমিন রিহা, এটিএন বাংলা, কুমিল্লা। ঘটনাবহুল 7 নভেম্বর আজ 1975 সালের এই দিনে সেনাবাহিনীর ভেতর পাল্টা অভ্যুত্থানের ঘটনায় এ পর্যায়ে সিপাহী জনতার প্রতিরোধে বন্দী দশা থেকে মুক্ত হন তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান। এরপর থেকে দিনটিকে সিপাহী জনতার অভ্যুত্থান হিসেবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করছে বিএনপি। পরে 7 নভেম্বরের ঘটনার প্রবাহে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন জিয়াউর রহমান। এই উপলক্ষে 2 দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদেমির বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে প্রধানমন্ত্রী এক টুইট বার্তায় নিজে অক্ষত থাকার কথা জানিয়েছেন। এর আগে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছিল হামলায় আহত কাদেমিকে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিভাগের অন্তত 6 জন আহত হয়েছেন। রাজধানী বাগদাদের গ্রিন জোনে তার বাসভবনকে লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন দ্বারা হামলা চালানো হয়েছিল। তবে এখনও পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। সাবেক গোয়েন্দা প্রধান আল কাদিমি গত বছরের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। বিজ্ঞাপন বিরতি শেষে আবার ফিরছে সংবাদে। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। সালে টি-20 বিশ্বকাপের সুপার 12-এ সরাসরি খেলবে বাংলাদেশ। আইসিসি আগেই জানিয়েছে, বিশ্বকাপের সুপার 12-এ খেলতে হলে আগামী 15 নভেম্বরের মধ্যে থাকতে হবে টি-20 র্যাঙ্কিংয়ের শীর্ষ 8-এ। বিশ্বকাপে ভরাডুবির পরও টি-20 র্যাঙ্কিংয়ের শীর্ষে 8-এ থাকায় প্রথমবারের মতো প্রাথমিক পর্বে এড়াতে পারল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজের হারের সুফল পায় টাইগাররা।
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা 2 হারে টি-20 র্যাঙ্কিংয়ে 8 থেকে 10 নম্বরে নেমে গেছে ক্যারিবীয়রা। এই সুযোগে বাংলাদেশ উঠে এসে গেছে শীর্ষ 8-এ। ফলে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে খেলতে হবে প্রথম পর্বে। এবারে বিশ্বকাপে সুপার 12-এ খেলা দলগুলোর মধ্যে স্কটল্যান্ড এবং নামিবিয়াও আগামী বিশ্বকাপে প্রথম পর্বে খেলবে। টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে বিকেলে আফগানিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। দ্বিতীয় গ্রুপ থেকে 8 পয়েন্ট নিয়ে ইতিমধ্যে শেষ 4 নিশ্চিত করেছে পাকিস্তান, 6 পয়েন্ট নিয়ে 2 আছে নিউজিল্যান্ড, আর 4 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ অবস্থান আফগানিস্তানের। রান রেটে এগিয়ে থাকায় কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে মোহাম্মদ নবীর দল। বড় ব্যবধানে জিতলে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে তাদের। একই সাথে ভারতের সামনেও শেষ 4-এ পথ খুলে যাবে। গ্রুপের শেষ ম্যাচে বিরাট কোহলিরা মুখোমুখি হবে নামিবিয়ার। দিনের আরেক ম্যাচে রাত 8টায় মুখোমুখি হবে পাকিস্তান স্কটল্যান্ড। স্প্যানিশ লা লিগায় পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা আর জয় নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোর বিপক্ষে দ্বিতীয়ার্ধে 3 গোলের লিড নিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। অন্য ম্যাচে রায়ো ভায়াকানোর বিপক্ষে 2-1 গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। টনি ক্রুজ এবং করিম বেনজেমা প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে নেয় কার্লো আনচেলত্তির দলকে। ভায়াকানোর হয়ে 1 গোল শোধ দেন রাদামেল ফ্যালকাও। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো রাজধানী সহ সারা দেশে চলছে পরিবহন ধর্মঘট, অচল জনজীবন। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা বিসিক শিল্পনগরী, ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম, দুর্ভোগে শিল্প উদ্যোক্তারা। নির্মাণের 1.5 বছরে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর না হয় অযত্ন অবহেলায় বগুড়ার ধুনটে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ, রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছে না কেউ। এবং নারীদের প্রতি পুরুষের নেতিবাচক মনোভাব পরিবর্তন প্রয়োজন বললেন ডক্টর মাহফুজুর রহমান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।